শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগের নেতাদের যে সমস্ত বক্তব্য বাজারে ছড়াচ্ছে তার অধিকাংশ হচ্ছে ফলস, বেসলেস এবং ইনকারেক্ট। আমি বলতে বাধ্য হচ্ছি, যারা আজকে এই সমস্ত বক্তব্য যারা বলছেন 200 প্লেট নিয়ে যাবেন, কত 250 না 200 সাংবাদিক নিয়ে যাবেন, এই মগের মুলুক নাকি? যারা এই সমস্ত কথা বলছেন তাদের সঙ্গে আমি 6 মাস আগেও কথা বলেছি। তারা আমাকে বলতেন, আপনি আপনি সমস্ত ভুলভাল বকে যাচ্ছেন, কোনোদিনই আমরা দেশে ফিরতে পারবো না আর আগামী 5 বছরের মধ্যে। আজকে তারা এত উৎসাহ তাদের হয়ে গেল, তারা সমস্ত 220টা প্লেন, 200 সাংবাদিক এই সমস্ত গল্প শোনাচ্ছেন। ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যালাউ করবে? আমি বরাবরই একটাই কথা বলি, ইন্ডিয়া গভর্নমেন্ট যা করবে সেটাই হবে। তার সুরক্ষার ব্যবস্থা করার জন্য যা যা দরকার ভারত, চীন, রাশিয়া একত্র মিলে করবে। তিনি তো অবশ্যই দেশে ফিরবেন, তার নির্ধারিত সময়ে উনি ফিরবেন, কিন্তু সঙ্গে এই সমস্ত যে লেজর পেজর যেটা হচ্ছে না, এগুলো সর্বৈব মিথ্যা এবং গল্প কথা। এক কথায় গল্প কথা, তাকে আরো বিপদে ফেলে দেওয়া হচ্ছে। এরাই হচ্ছে আসল শত্রু। আওয়ামী লীগের শত্রু কিছু বলি না, যে গুপ্ত আছে, এই গুপ্তগুলো হচ্ছে এরা, বিশেষ করে শেখ পরিবার। এই শেখ পরিবারের বাড়ি থেকে এই সমস্ত কিছু ছড়ায়। আমি বেশ কয়েকবার এই দিন বলেছি যে এই শেখ পরিবার নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। আজকে আমি অত্যন্ত রাগান্বিত আমি এই খবরটা দেখে। কয়েকদিন আগেও আমার সঙ্গে কথা হয়েছে, ওই তখন তো উনি বলেননি যে আমি সাংবাদিক আমি যাব, 20টা বিমান নিয়ে যাব। আর যারা বলছেন তাদের আন্দাজ আছে 20টা বিমান ঢাকার বিমানবন্দরে নামতে গেলে 20টা বিমান রানওয়েতে কিভাবে নামবে? একটা গল্প কথা শুনিয়ে দিলেই হলো। আপনারা যা খুশি তাই বলে যাবেন। উনি বিমান পথে যাবেন না সড়ক পথে যাবেন সেটাই এখনো পর্যন্ত ঠিক হয়নি। ওনার বাসস্থান বদল হবে সেটাও আমি বলেছি। উনি আমাদের 3টে যে গ্যারিসন আছে সেই 3টে গ্যারিসনের একটা গ্যারিসনে উনি উঠে যাবেন, সেই পর্যন্ত ঠিক আছে। আগস্ট শেষ হতে না হতে আপনারা এই সমস্ত গল্প বাজারে ছেড়ে দিলেন। আপনারা শেখ হাসিনা করবি, আমায় বলতে হবে, মানতে হবে। শেখ হাসিনার আসল শত্রু হচ্ছেন আপনারা। তিনি অত্যন্ত ক্ষুব্ধ, অত্যন্ত রাগান্বিত। হ্যাঁ, 2-4 জন ওনার সঙ্গে যাবে না ঠিক, এবং পঙ্গপালের মতো কিছু কিছু দেশের মানুষও যাবে যদি উনি সড়ক পথে যান। যদি উনি সড়ক পথে যান, আমি কথাও বলছি, আর যদি বিমান পথে যান তাহলে এই নওফেল ফওফেলের মতো পাড়াপত্রের মতো কিছু সিলেক্টেড আওয়ামী লীগ নেতা তার সঙ্গে যেতে পারেন। আর সাংবাদিক তো উনি অ্যালাউ করবেনই না, কারণ উনি চান না ওখানে গিয়ে আরো একটা নতুন রকমের একটা গণ্ড তৈরি হোক। যাদের যাওয়ার তারা নিজেরাই চলে যাবে। আমার যদি যাওয়ার হয়, আমি তো নিজে টিকিট কেটে আমি একটা পাসপোর্ট একটা ভিসা লাগিয়ে আমি নিজে চলে যাব। আমি নেওয়া অ্যাক্রেডিটেশন কার্ড আমি রিনিউ করাইনি, সেটা আগের চোটে করাইনি, যে তৃণমূল সরকারের আমলে আমি ওই নবান্নে ঢুকবো না। 2016 সালে আমার অ্যাক্রেডিটেশন কার্ড আমার ল্যাপস হয়ে গিয়েছে। আমার কি দরকার? আমার তো পিআইবির কার্ড রয়েছে, পিআইবির কার্ড দিয়ে আমি চালিয়ে দিই। আমার কলকাতা ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের
আমার অ্যাক্রিডিটেশন কার্ডের আমার দরকার পড়ে না। 2016 সাল থেকে আমি রিনিউ করাইনি। আমি ইচ্ছে করলেই কালকে গিয়ে রিনিউ করে নিতে পারি। রিনিউ করে নিয়ে গিয়ে আমি একটা ভিসা করিয়ে আমিও চলে যেতে পারি। যদি এখন বাংলাদেশ সরকার ভিসা না দেয় তখন আলাদা কথা, তখন আমাকে বিকল্প পথ ধরতে হবে, প্যাচ পয়জার করতে হবে, করে আমাকে ভিসা জোগাড় করতে হবে। ভিসা দিতেই হবে, আমি ভিসা না দিয়ে যাবে কোথায়? আমি চুরিও করিনি, টাকা দিয়েও করিনি, আমি যাচ্ছি খবর করতে। যাদের দরকার হবে তারা নিজেরাই চলে যাবে। আপনারা এই ঢাক ঢোল পিটিয়ে এই সমস্ত করে ওটা বিপদে ফেলছেন কেন? আপনাদের কারা কারা আপনাদের ভাড়া করেছে বলুন তো? আমার তো মনে হচ্ছে আপনারা ভাড়াটে হয়ে খাটছেন অন্যের হয়ে। বাংলাদেশের মানুষকে বলবো যে এই সমস্ত খবর একদম বিশ্বাস করবেন না, একদম বিশ্বাস করবেন না। এই সমস্ত বানোয়াট খবর। তিনি ঠিক সময় যাবেন এবং তাকে ভারত সরকার ঠিক ঢোকানোর ব্যবস্থা করে দেবে। কূটনৈতিক স্তরে নানান রকম আলোচনা হচ্ছে, ব্যাকডোর দিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে, নানান চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সরকার অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এটাও শুনে রাখুন, বিএনপি সরকার অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এই বৈশ্বিক চাপের জন্য। অর্থনৈতিক চাপ, দেশের ভেতরের চাপ, সব চাপ সামলিয়ে শেখ হাসিনার দেশে ফেরানো আটকানো 3টে দেশের চাপ। তারেক রহমান সরকারের ক্ষমতা আছে আটকাবে? অত লোক শাস্তি জোগাড় করার দরকার নেই। অদ্ভুত অদ্ভুত রকমের খবর টবর আপনারা বাজারে ছেড়ে দেন। এই নিয়ে ফোনে 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 আমার কান ঝাড়াপালা হয়ে গেল। আমি মানে দুপুরের পর থেকে আমি বসতে পারছি না, মানে শুতে পারছি না। এই 12:30 1টা থেকে শুরু হয়েছে, শুধু ফোনের পর ফোন। আমি না বলতে বলতে মুখে গেজা উঠে গেছে। এই যে ফোনটা আমি এখন যে রেকর্ডটা করছি, এই ফোনের মধ্যে রেকর্ড করছি, এটা এখন আপনার এরোপ্লেন মোডে দেওয়া আছে, নইলে এখনো দেখতেন বাজতাম। এই ভিডিও করতে বসার আগে পর্যন্ত বেজেছে এই এই খবরের জন্য। উনি ফিরছেন, আপনি লুকোচ্ছেন। আরে আমার লুকিয়ে কি হবে? আমি ওই দেশের মানুষ, নাগরিক। আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আর এই সমস্ত খবর রটি আমার লাভটা কি? তারেক রহমান সরকার আমার পয়সা দিয়েছে? যত ভুলভাল খবরের পেছনে আমরা দৌড়ান, গুজবের পেছনে আপনারাও দৌড়াবেন, আর গুজব বাজা বলে আমার ট্যাগ লাগাবে। অদ্ভুত আপনাদের কাণ্ড কারখানা। আর সত্যি কথা বলবো তখন আপনারা শুনবেন না। যাই যদি কড়া কথা বলে থাকি মার্জনা করে দেবেন। একটু উত্তপ্ত হয়েছিলাম কারণ ফোনে তো উত্তপ্ত করে দিয়েছে ফোন। আমি সে সময় তো উঠে ঠিক করলাম না, এইটাই দিয়ে আমি করে ছেড়ে দেবো। একটু সাবজেক্ট আপনাদের কাছে বলেছিলাম, একটা হলো বাংলাদেশের মক্কা নিয়ে, বাংলাদেশ মক্কা যাওয়া নিয়ে যে গেমগুলো হচ্ছে, যা হচ্ছে এটা নিয়ে করতে চেয়েছিলাম, অথবা এই রংপুরের এই একটা হিন্দু পরিবার চারজন সদস্যকে হত্যাকাণ্ড নিয়ে যে লেটেস্ট যেই গেমিংস গুলো যেগুলো হচ্ছে সেগুলা নিয়ে করে। কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ চেয়েছেন যে এই রংপুরের হত্যাকাণ্ডটা নিয়ে সর্বশেষ কি কি জিনিস আছে এবং সেটা একটা বিশ্লেষণ আপনারা শুনতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন। তো সেটা নিয়েই আমি মোটামুটি একটা জায়গা হচ্ছে, যদিও ফার্স্ট ইন্টারাপশনের কারণে লিটল বিট আমি সবসময় কিন্তু খুব পারফেকশন করার চেষ্টা করি, কিন্তু হয় না, টেকনোলজির কারণে হয় না, এবং এতে অনেকগুলা আঙ্গুল পাকায় অনেক সময়। যাই হোক, চলেন আমরা মূল বিষয়ে চলে যাই। তো রংপুর যে 4 হত্যাকাণ্ড, যে হিন্দু পরিবারের যে 4 হত্যাকাণ্ড ঘটেছে, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে, সবাইকে যে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে যেই তদন্তটা চলছে, সেই তদন্তের ব্যাপারে পুলিশের সেই কমিশনার আবারও একটা প্রেস ব্রিফিং করেছেন। যে প্রেস ব্রিফিংটা অনেকে বলছেন, আপনি পত্রপত্রিকাতেও ছাপা হচ্ছে, অনেকে বলছেন, বিভিন্ন ভাবে বলছেন, বিশেষ করে সাধারণ মানুষ এই প্রেস ব্রিফিং এর মধ্যে এক ধরনের টোটাল অসঙ্গতি এবং বিশৃঙ্খল পরিস্থিতি এবং পুলিশ যে কোনো কিছু লুকোচ্ছে সেটার মানে মনে করছে। তো
তো আমি তার এই প্রেস কনফারেন্সের যে তথ্যগুলিতে উনি যে নতুন নতুন মোটিভ দিচ্ছেন, নতুন নতুন কথা বলছেন, সেগুলো নিয়ে একটা অ্যানালাইসিস বা উনি সর্বশেষ কি বলেছেন সেটা একটা তথ্য তো আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। সো আমি ওইটার একটা বিশ্লেষণ করি একদম সাধারণ দৃষ্টিভঙ্গিতে, যে কিভাবে এই ওনার নতুন তথ্যের মধ্যে আসছে যে তিনি এখন নতুন মোটিভ বের করেছেন। একটা হলো জমির মোটিভটা উনি বের করেছেন, মোটিভ বের করেছেন, এবং যে একজন ডোমের ইন্টারভিউর মাধ্যমে যে ধর্ষণের যে ব্যাপারটা ওটাকে উনি কন্টেস্ট করেছেন, এবং এমন ভাবে একটা সাধারণ ভাষায় কন্টেস্ট করেছেন যেটার কোনো এভিডেন্স বা তদন্তের কোনো এভিডেন্স বা ময়না তদন্ত কোনো এভিডেন্স না দিয়ে কিন্তু কতগুলো দিয়েছেন, এবং নতুন একটা ইয়ে করছেন যে ওই যে একজনকে যে অ্যারেস্ট করা হয়েছে, যে মুগ্ধ, সে যে ইয়ের কাছে কেয়ারটেকার, শ্মশানের কেয়ারটেকারের কাছে যে বলছে যে দাদা আমাকে পানি দাও, আমি সিদ্ধার্থ সহ 4 জনকে হত্যা করেছি। এটাকে এই কথাগুলো মানে সব মিলে একটা হেয়ালি একটা প্রেস কনফারেন্স বা হেয়ালি এক ধরনের মানে ইয়ে হয়েছে, ইনফরমেশন দিয়েছেন। এটা আমার কাছে মনে হচ্ছে, যে কারণে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি যে আসলে আমরা সাধারণ মানুষ যারা এইটাতে এফেক্টেড মেন্টালি, তারা কি ভাবছে এই ধরনের। প্রথম হলো তো তারা একটা 4 জনকে 2 জন মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে, এটা একটা মানে মানুষ বিশ্বাস করতে চায় না। সাধারণ মানুষের মনে এই জিনিসটা কোনোভাবে বিশ্বাস, যে এটা কিভাবে উনি মুখের মধ্যে দুইটা ছেলে 4 জন মানুষকে শুধু শ্বাসরোধ করে হত্যা করে ফেললো। তারপর তিনি আরো কিছু তথ্য দিয়েছেন যে ধর্ষণ আলামত নিয়ে যে কথাটা বলছেন, এটা মানে এমন তাচ্ছিল্য ভরে মানুষের কাছে মানুষ এটা গ্রহণই করতে চায় নাই, যে ডোম ভুল করছে, ডাক্তার কি বলছে, এবং উনি যে কথাটা বলছেন যেটা সত্যি মানে একেবারে মানে একজন ইয়ে হিসাবে কি বলে যে ওই যে ধর্ষণের যে আলামত গুলার কথা বলছেন, এত সাধারণ ভাবে ব্যাখ্যা করছেন, মানে এটা একেবারে মনে হচ্ছে যে এটাকে মানে এইভাবে কথা না বললেও কি হতো না, এটাও তো হতো। মানুষের মনে আরো বেশি সন্দেহ হয়েছে যে উনি জিনিস লুকাতে যাচ্ছেন। হ্যাঁ, ডোমের কথাটাই মানুষের কাছে বেশি বিশ্বাসযোগ্য আছে, কারণ ডোম যে ইনফরমেশন, যে ডিরেক্ট ইনফরমেশন দিয়েছেন, আর তিনি ডিরেক্ট অস্বীকার করে যে কথাগুলো বলছেন মল এবং বীর্য বের হওয়া নাকি খুব স্বাভাবিক ব্যাপার, উনি কে এটা বলার? উনি কে? উনি তো একজন ইনভেস্টিগেটর না, উনি ওখানকার কমিশনার। ওনাকে কেন উনি এরকম একটা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে মানুষকে ইয়ে করতে গেলেন? উনি কেন ডিফেন্ড করতে গেলেন ওনারা যে সঠিক? কি দরকার ছিল? মানে এখানেই কিন্তু সন্দেহ। তারপর উনি আরেকটা মোটিভ, সাধারণ পাবলিক মনে হচ্ছে খুন করে একটা ছেলে কেন শ্মশানে পালাতে গেবে? মানে এই মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহগুলি কিন্তু, এবং এই যে মাদক একটা বলছেন যে একবার মাদক খেয়ে তারা সম্মানহানির অজুহাতে একটা ইয়ে করছেন, আবার জমির একটা প্রশ্ন নিয়ে আসছেন হলো কে ব্রাহ্মণ, কে মানে নিম্ন শ্রেণীর হিন্দু, সেই এই যে একটা বয়ান উনি তৈরি করছেন, এইটা মানুষের মনে কিন্তু বরং সন্দেহের ইয়ে দিয়েছে। জমি নিয়ে ক্ষোভের কথা মানুষের মনে সন্দেহ দিয়েছে, যে তাদের পূর্বপুরুষরা বিক্রি করছে, এখন সেই পূর্বপুরুষের রাগের ক্ষোভ তো পূর্বপুরুষের উপরে থাকার কথা। সে একজন ক্রেতা, সাধারণ যিনি কিনছেন, তার উপরে তার ক্ষোভের কেন? তার পূর্বপুরুষ বিক্রি করছে, সে পূর্বপুরুষের উপর তার ক্ষিপ্ত যায়, তার বাবার উপর ক্ষিপ্ত যায়, বাবার গলা টিপে ধরতে পারতো, কিন্তু সে যে কিনছে, যিনি বেশি টাকা দিয়ে কিনছেন, তার উপরে তার ক্ষোভ, একটা অস্বাভাবিক ঘটনা না? এটা একটা মানে কনফিউশন তৈরি করেছে। আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে যে কথাগুলো আসছে, যে আসলে দুইটা ইয়ে হতে পারে, মানুষের মনে হয় দুইটা মোটিভ হতে পারে। একটা হলো মাদকও একটা কারণ দেখাচ্ছে, আবার জমি একটা কারণ। আবার জমিটা কিন্তু গণপতি যিনি বেশি দাম দিয়ে কিনছেন, এবং গণপতির উপর তার ক্ষোভ আসবে কেন? ক্ষোভ আসার কথা তার পূর্বপুরুষের কথা, তার বাপের উপর, তার মায়ের উপর, তার দাদার উপর তাদের আসার কথা, তার কেন গণপতির উপর তাদের কেন রাগ? তারপর আরেকটা যে মানে হীন ইয়া দেখিয়েছেন, যে ওখানে শ্রেণী বৈষম্য, মানে একজন ব্রাহ্মণের সাথে একজন দাস, এদের বৈষম্যের কথা ওরা খুব অসম্মানিত ফিল করতো। কিন্তু হিন্দু সমাজে কি এখন আর বাংলাদেশে এই ব্রাহ্মণ দাসের সাথে মেশে না, দাস ব্রাহ্মণের সাথে মেশে না, দাস ব্রাহ্মণের ঘরে যেতে পারে না, ব্রাহ্মণ দাসকে তার ঘরে যেতে দেয় না, এরকম সিচুয়েশন বাংলাদেশে আছে? এই পুলিশ অফিসার কেন এই ধরনের কথা বললেন? কথা বলে বরং আমার ধারণা পুরো কনফিউশন তৈরি করছেন। সো আমি চেষ্টা করেছি যে একজন সাংবাদিক হিসেবে, সাবেক সাংবাদিক হিসেবে, আমি একজন রিটায়ার্ড সাংবাদিক, আমার এই যে পুরো বক্তব্য এবং যে তদন্ত এবং এটার ভেতরে ফাঁক এবং ভাষার ফাঁক এবং তদন্তের দুর্বলতাগুলো দেখার চেষ্টা করেছি আমি। এখন আসেন কমিশনার মাবুদ যে সংবাদ সম্মেলন করেছে, সে একজন সাংবাদিকের দৃষ্টিতে এই জিনিসটা কিভাবে দেখা হচ্ছে। এখানে তিনি যে সুরথাল রিপোর্ট,
ময়না তদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, কোনো কিছু বাদ দিয়ে একটা গদবাদা একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। এটি কি তথ্যভিত্তিক হয়েছে, নাকি এটা জাস্ট উনি ক্লেম করছেন, উনি দাবি করছেন? আমার কাছে মনে হয় যে সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে উনি ক্লেম করছেন। যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে তখন উনি পালাই গেছেন, দুইটা প্রশ্ন বেশি না নিয়ে উনি একদম পালাই গেছেন। তো এই পালিয়ে যাওয়ার কারণটা কি? পালিয়ে যাওয়ার কারণটা হলো ওনার হাতে স্পেসিফিক তথ্য নাই। যে উনি যদি সাংবাদিকদের ময়না তদন্তের রিপোর্টটা দিতেন, শ্রুথাল রিপোর্টটা দিতেন, ফরেন্সিক কোনো রিপোর্ট ওনার কাছে যদি থাকতো, ডিএনএ যদি কোনো রিপোর্ট ওনার করে থাকেন, কোথায় মানে কি করছেন না করছেন সেটা কিন্তু কোনো কিছু কারণে। সো উনি একটা ক্লেম করলেন যে, এবং ক্লেমটা আগের দিন একটা ক্লেম করছেন, সেটা মাদকাসক্ত হয়ে করছেন, আজকে মাদকাসক্তির কথাও বলছেন। কথা 5টা না 6টা কি যেন একটা বলছেন তথ্য, আমি দেখি, আমি আবার রিপোর্টটার মধ্যে ঢুকে আমি দেখবো যে 5টা বা 6টা ইয়াবা খাইছে। তো এরকম আবার বলছেন জমির কথা। তারপরে তিনি ধর্ষণের আলামত পাওয়া যায়নি। উনি কি কোনো রিপোর্ট দিয়েছেন? তদন্ত রিপোর্ট দিয়েছেন, সুরতাল রিপোর্ট দিয়েছেন, কিন্তু ফরেন্সিক রিপোর্ট দিয়ে সাংবাদিকদের কিছুই দেন নাই। সো একজন সাংবাদিকের দৃষ্টিতে এটা কিন্তু জাস্ট একজন পুলিশ কমিশনারের এটা ক্লেম। মানে ওই যে জজ মিয়া নাটকের আগে আপনাদের মনে আছে যে আমি পরে কালকে ওই সময় কিন্তু পার্থ নামের একটা ছেলেকে, জজমান নাটকের আগে পার্থ নামের একটা ছেলেকে কিন্তু বাংলা মোটরের কোনো একটা সাইবার ক্যাফে থেকে সে শেখ হাসিনাকে থ্রেট করেছে, এরকম কথা বলে তারা চেষ্টা করেছে যে পার্থই আসলে গ্র্যান্ড হামলার মূল হামলাকারী। প্রথম দিকে আমার অনেক দিন পর, মানে আপনাদের প্রথম এপিসোডটা করার পর আমার কাছে আমি জানতে পারি আসলে তো শুধুমাত্র জজমিয়া নাটক না, তো এরা তো এর আগে পার্থ নাটক করেছিল। পার্থ রায় নামে একটা ছেলেকে তার জীবন ধ্বংস করে দিয়েছিল পুলিশ, কারণ তাকে ধরে নিয়ে গিয়ে তাকে ব্লেম করা হচ্ছিল যে সেই আসলে শেখ হাসিনা হত্যার হুমকি দিয়েছিল, সো সেই আসলে এই গ্র্যান্ড হামলার জন্য দায়ী। প্রথম কিন্তু এই ঘটনা ঘটেছে, সেই ছেলেটার জীবন শেষ হয়ে গেছে। এবং সেই সময় আমি আর তার রেফারেন্সটা এখন এই জন্য তার নামটা আমার জাস্ট মনে পড়েছে, কিন্তু আমি ওর রিপোর্টগুলো এখন পর্যন্ত যে আসলে ছেলেটা কোথায় আছে, কেমন আছে, এটা আমাদের একজন জার্নালিস্ট হিসেবে আমাদের জানার দরকার ছিল, আমরা জানি নাই। তো প্রথম কিন্তু পার্থ রায়, এখন দেখেন ওখানে একবার পার্থ রায় এবং জজ মিয়া নাটক, এখানেও কিন্তু এখন আবার এই দেখেন এই ক্লেম করা হলো যে কি একবার জমির নাটক, আবার হলো ইয়াবা সাবান, দুইটা, মানে ওইখানেও দুইটা, এখানেও দুইটা। আপনি দেখেন উনি যেটা দাবি করছেন, সবচেয়ে বেশি ডিবেট যেটা হচ্ছে সাংবাদিকদের প্রশ্ন, যে উনি যে বলছেন যে ভ্যাজাইনাল সোয়াব ওটাকে উনি নেগেটিভ বলছেন, এবং ওনার স্বাভাবিক এটা হলো বীর্য এবং মলমূত্র শ্বাসরোধের পরে নাকি এটা স্বাভাবিক নির্গমন হয়, এবং এটা ডোম ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু কথা হলো যে উনি কিসের ভিত্তিতে এই কথাগুলি বলছেন? উনি তদন্তকারী কর্মকর্তাও না, উনি একজন কমিশনার। উনি এখন পর্যন্ত বললাম, এর আগেই বলছি যে আপনার এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট কাউকে কিন্তু দেন নাই। তাহলে উনি নিজেই তো এখন গুজব ছড়াচ্ছেন বলে মনে হয়। আমার মনে হয় যে মানুষের আস্থা নষ্ট করার জন্য বা আস্থা নষ্ট হওয়ার জন্য এই পুলিশই দায়ী হচ্ছে এখন। কারণ খেয়াল করে দেখেন যে ধর্ষণের গুজব ছড়ালো, আবার তাহলে এই ডোমের কথাবার্তা আসলো, তারপর আবার এই তথ্য আসলো যে ওই বাড়িটা তারা ঠিক মতো প্রোটেক্ট করে নাই, সাধারণ পাবলিককে ঢুকতে দিচ্ছে, সাংবাদিকদের ঢুকতেছে, মানে ক্রাইম সিন পুরাটা নষ্ট করে দিয়েছে, ডিস্ট্রয় করছে, যেটা ওই যে গ্র্যান্ড হামলার সময় যেটা করা হয়েছিল, ক্রাইম সিন নষ্ট করে দেওয়া হয়েছিল। তো সবগুলো মানে মানুষের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম প্রশ্ন আসে, এবং আপনার মোটিভ যখন দুইটা মানুষের সামনে আসে, মানুষ কিন্তু কনফিউজড হয়, মাদক নাকি জমি, কোনটা? মাদকে বাধা দিছে নাকি জমি দিয়ে ক্ষোভ? তাহলে দুইটা তো হতে পারে না, যে কোনো একটা হবে। তার মাদক যদি হয়, তাহলে দেখেন মাদক যদি হয়, সাধারণ একজন সাংবাদিক মাদক যদি হয়, তাহলে এটা তাৎক্ষণিক ক্রাইম হয়েছে। আর যদি জমি হয়, তাহলে এটা দীর্ঘদিনের ক্ষোভ। তাহলে দীর্ঘদিনের ক্ষোভ তো জমি যে কিনেছে তার উপরে তো হওয়ার কথা, সে তো জোর করে কিনে নাই, তার কাছে বিক্রি করা হয়েছে, সে টাকা দিয়েছে। ক্ষোভ একটা দীর্ঘদিনের ক্ষোভ, আরেকটা হলো তাৎক্ষণিক রাগ, তাৎক্ষণিক তার সামাজিক সম্মান নষ্ট হওয়ার ভয়, আরেকটা হলো ক্ষোভ। দুইটা দুই রকমের। তো পুলিশের কথাগুলো মানুষের মনের মধ্যে কিন্তু কনফিউশনে ছড়াচ্ছে। সো আমার কাছে মনে হয় যে সাংবাদিক হিসাবে যে এটা আমার কাছে সবচেয়ে, এবং 164 দ্বারা যে ইয়েটা দেওয়া হয়েছে, যে জবানবন্দিটা নেওয়া হয়েছে যে শ্মশানের কেয়ারটেকার, সেটাও কিন্তু একটা দুর্বল একটা জবানবন্দি। যে জবানবন্দির মধ্যে উনি বলছেন যে দাদা আমি অমুকে হত্যা করে আসছি, 4 জনকে হত্যা করেছি। এইটা কি বলে? সে স্বাভাবিকভাবে পালিয়ে যাওয়ার কথা কোথায়? বাঁচার জন্য সে পালাবে, বাঁচার জন্য সে এমন কোন জায়গায় যাবে যেখানে সেফ। একটা শ্মশান তো সেফ জায়গা না, শ্মশান তো সবাই এটা বরং আনসেফ একটা জায়গা, যেখানে সে নিজে যায় আবার বলতেছে এটা আবার পুলিশ। ভাই এত সহজে একজন খুনি যায় দিতে পারে? কি বলে একজনের কাছে বলে দিতে আমি খুন করে আসছি, তাহলে তো সে উচিত ছিল ওরে ধরে নিয়ে যায় ওই পুলিশের কাছে দাও, কিন্তু সেও তো দেয়নি। এখন সে 164 ধারায় তাকে দিয়ে একটা জবানবন্দি দিয়ে, কিন্তু এটা কি হলো? এটা কোনো এই লোকটাকে পালানোর ধরনের, তাকে আবার নিয়ে এসে তারে দিয়ে একটা জবানবন্দি দেওয়া হয়েছে, মানে মিলে না আর কি, মিলে না, কোনোভাবে মিলে না। তো দেখেন এখানে যে প্রশ্নগুলো
সাংবাদিক হিসাবে আমি বলেছি, সেগুলো আমি আপনাকে বলা। এখন আসেন আমি একজন হিসাবে, মানে আমি একজন ক্রাইম ইনভেস্টিগেটরের সাথে কথা বলছি। তিনি আমাকে যেটা বুঝিয়েছেন, যেটা বুঝিয়েছেন, ক্রাইম ইনভেস্টিগেটর একজনের সাথে কথা বলেছি, একজন প্রফেসরের সাথে বলেছি, তারা যেটা আমাকে বুঝিয়েছেন সেটা আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো ক্রাইম ইনভেস্টিগেটর যিনি, তিনি দীর্ঘদিনের ক্রাইম ইনভেস্টিগেশন, খুন-টুন ইনভেস্টিগেশন করেছেন, তার সাথে কথা বলে আমি যেটা পেয়েছি, তার কথা হলো, এক, কজ অফ ডেথটা কি এটা কনফার্ম হতে হবে। কজ অফ ডেথ মানে কি? শ্বাসরোধ, শুধুই শ্বাসরোধ করে মেরেছে। তো শ্বাসরোধ যদি হয় তাহলে দুইভাবে হতে পারে তার বক্তব্য। সেটা হলো ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, যেটা হাত দিয়ে মানে গলার মধ্যে গলা চাপা দিয়ে চেপে ধরে হত্যা করা, এটা হলো ম্যানুয়ালি স্ট্র্যাঙ্গুলেশন করা। আরেকটা হলো লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন, যে দড়ি দিয়া বা অন্য কোনো জিনিস দিয়া বা তার দিয়ে বা যেটা দিয়ে হোক তার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে, এটা হলো লিগেচার ইয়েটা বলে। ওনার বক্তব্য হলো তাহলে দুটো জিনিস থাকবে এখানে। একটা হলো যাকে হত্যা করা হয়েছে তার গলার মধ্যে হয় আঙ্গুলের ছাপ থাকবে, না হলে মানে আঙ্গুলের ছাপ থাকবে, নখের ছাপ থাকবে, অনেক কিছুর ছাপ থাকবে যদি ম্যানুয়াল হয়ে থাকে। আর যদি এরকম লিগেচার স্ট্র্যাঙ্গুলেশন হয় তাহলে থাকবে হলো একটা মানে ইয়ের মতো দাগ থাকবে গলার মধ্যে, যেটা হলো চাঁদের মতো করে একটা ইয়ে থাকবে। এটাকে ওনার বলছে ক্রিসেন্টিক মার্ক বলে, মানে ক্রস টাইপের একটা দাগ, মানে চাঁদের যে ইয়েটা চন্দ্রাকৃতি একটা দাগ থাকবে। তো দুই ধরনের দাগ থাকে, কোনটা পেয়েছেন আসলে ওনারা, তাহলে ওনারা এইগুলোর মধ্যে কোনটা পেয়েছে এটা কিন্তু একজন এই মাহবুব সাহেব কিন্তু বলে নেই, উনি কিন্তু বলে নেই। আর দুইটা এটা আর হলো হাড়, যদি দড়ি দিয়া ইয়ে করা থাকে তাহলে পেছনের হাড়টা ভাঙা থাকবে। এটা কিন্তু এখন শুধুমাত্র শুধু শ্বাসরোধ শব্দটা কিন্তু এই দুইটার কোটা, মানে উনি কিন্তু স্পেসিফিক বলেন আসলে কিভাবে এদেরকে হত্যা করা হয়েছে। শুধু শ্বাসরোধ বলে উনি একটা সাধারণ ভাষা ব্যবহার করছেন। আরেকটা হলো যে শ্বাসরোধ করলে তো মানুষ ধস্তাধস্তি করে, তাহলে যে ভিকটিমকে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের শরীরে তো বিভিন্ন দাগ থাকবে, সেটার কথাও উনি বলেন। এটাকে বলে যাকে হত্যা করেছে তার ডিফেন্সের জন্য উনি কিন্তু আক্রমণ করেন।